আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেল বা সামরিক সংঘর্ষ নয়, এটি এখন কূটনীতির যুদ্ধ। আর সেই যুদ্ধে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তান আর প্রশ্নের মুখে ভারত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত আর পাকিস্তান যেন দুই প্রতিবেশী নয়, বরং চিরকালীন প্রতিদ্বন্দ্বী দুই দাবাড়ু। একজন ঘুঁটি চাললেই অন্যজন বোর্ডের দিকে ঝুঁকে দেখে কোথায় ফাঁক রইল, কোথায় পাল্টা চাল দেওয়া যায়। এখানে সময়ও যেন সাধারণ ঘড়ির কাঁটায় চলে না, প্রতি সেকেন্ডে হিসাব হয় কে সামরিকভাবে এগিয়ে, কে কূটনীতিতে এক ধাপ সামনে। যুদ্ধ হোক কিংবা শান্তি, সম্মেলন হোক বা বিবৃতি, সবকিছুই পরিণত হয় অদৃশ্য প্রতিযোগিতায়। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছে। বন্দুকের গর্জন হাজার মাইল দূরে হলেও তার প্রতিধ্বনি পৌঁছে গেছে ইসলামাবাদ আর নয়াদিল্লির করিডোরে। আশ্চর্যের বিষয়, যেখানে বড় শক্তিগুলো নিজেদের অবস্থান ঠিক করতে ব্যস্ত, সেখানে পাকিস্তান নিঃশব্দে কূটনৈতিক দরজাগুলো খুলে দিতে শুরু করেছে। তারা যুদ্ধকে আলোচনার টেবিলে আনতে একের পর এক চেষ্টা চালাচ্ছে। এমনকি যে চীন সাধারণত হিসাব কষে পা ফেলে, তাকেও এই প্রক্রিয়ায় যুক্ত করতে সক্ষম হয়েছে। আর ঠিক এখানেই গল্পটা নাটকীয় হয়ে ওঠে, কারণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে যে ভূমিকাটি অনেকেই ভারতের জন্য স্বাভাবিক বলে ধরে নিয়েছিল, সেই জায়গায় এবার আলো পড়েছে পাকিস্তানের উপর। দিল্লি যেন দূর থেকে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে, আর ইসলামাবাদ আলোচনার কেন্দ্রে বসে যাচ্ছে। ফলে ভারতের ভেতরেই শুরু হয়েছে প্রশ্ন, সমালোচনা আর আত্মসমীক্ষা। কূটনীতির এই খেলায় কি তারা সত্যিই পিছিয়ে পড়ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন দ্বিতীয় মাসে পা দিল, তখন যুদ্ধক্ষেত্রের ধোঁয়া শুধু মরুভূমিতেই আটকে থাকেনি, তা ছড়িয়ে পড়েছে বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং কূটনীতিক অঙ্গনে। তেলের দাম এমনভাবে আকাশ ছুঁয়েছে যেন পৃথিবী হঠাৎ বুঝতে পেরেছে সভ্যতার চাকা এখনো তেলের ওপরেই ঘোরে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির, শিল্প কারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর, সবখানেই অস্থিরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, ইরানে মার্কিন সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা আর যুদ্ধ সত্যিই শেষ হওয়া দুই জিনিস এক নয়। কেউ জানে না যুদ্ধ কিভাবে শেষ হবে কিংবা পরবর্তী বিশ্ব ব্যবস্থা কেমন দাঁড়াবে। এই অনিশ্চয়তার মাঝেই ইসলামাবাদ শুরু করলো এক নীরব কিন্তু দ্রুত কূটনৈতিক অভিযান। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করলো তারা। আশ্চর্যের বিষয়, চীনও এই প্রচেষ্টায় যুক্ত হয়ে গেল। আসলে এটির ক্রেডিট দিতে হয় পাকিস্তানকে। বেইজিং ও ইসলামাবাদের কর্মকর্তারা মিলে একটা 5 দফা শান্তি পরিকল্পনা সামনে আনলেন। লক্ষ্য খুব পরিষ্কার, যুদ্ধবিরতি এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া। কারণ হরমুজ বন্ধ মানেই বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ। একসময় পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, সেই পুরনো সম্পর্ককে কাজে লাগিয়েই তারা ট্রাম্প প্রশাসনের সম্মতি আদায় করেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই গল্পের আসল নাটকীয়তা অন্য জায়গায়। ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী বেইজিং একই মঞ্চে এসে দাঁড়িয়েছে। চীনের এই পদক্ষেপ অনেকের কাছেই বিস্ময়কর, কারণ যুদ্ধের শুরুতে তারা প্রায় নীরব ছিল, কিন্তু এখন হঠাৎ করেই শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ দেখাচ্ছে। তবে কারণটা খুব মানবিক নয়, পুরোটাই অর্থনৈতিক। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন। তাদের কাছে কয়েক মাসের জ্বালানি মজুদ থাকলেও তারা জানে দীর্ঘমেয়াদী অস্থিরতা মানেই বিপদ। চীনের অর্থনীতি দাঁড়িয়ে আছে বৈশ্বিক বাণিজ্যের উপরে। বিশ্ব অর্থনীতি ধীর হলে চীনের কারখানার চিমনিও ধীরে ধীরে নিভে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, তেলের উচ্চ মূল্য শুধু গাড়ি চালানোকে ব্যয়বহুল করে না, এটি প্লাস্টিক খেলনা থেকে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি থেকে সেমিকন্ডাক্টর, সবকিছুর উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। অর্থাৎ যুদ্ধ মানে শুধু বোমা নয়,
কারখানার ভেতরের যন্ত্রের শব্দ কমে যাওয়া। এই বাস্তবতা বুঝেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেজিং সফরে গিয়ে চীনের সমর্থন চান এবং দেখা গেল সেই প্রচেষ্টা সফল হয়েছে। যৌথ বিবৃতিতে দুই দেশ ঘোষণা করল এই যুদ্ধ শেষ করার একমাত্র পথ সংলাপ ও কূটনীতি। এখানেই শুরু ভারতের অস্বস্তি, কারণ দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সম্পর্ক এমন যে প্রতিটি আন্তর্জাতিক ঘটনায় অদৃশ্যভাবে হিসাব হয় কে কতটা প্রভাব দেখাতে পারল। আর এবার সেই হিসাবের খাতায় পাকিস্তানের নাম যেন একটু বড় অক্ষরে লেখা হচ্ছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযান শুরু হওয়ার পর ইসলামাবাদ দ্রুত সক্রিয় হয়ে ওঠে। খবর আসে তারা যুক্তরাষ্ট্রের হয়ে 15 দফার শান্তি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আলোচনার আয়োজনের প্রস্তাবও দিয়েছে। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও কূটনৈতিক দুনিয়ায় বার্তাটি পৌঁছে গেছে। পাকিস্তান আলোচনার দরজা খুলতে চেষ্টা করছে। দিল্লিতে তখন শুরু হলো আত্মসমালোচনা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরাসরি সরকারকে আক্রমণ করে বলল, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকায় উঠে আসা ভারতের কূটনীতির জন্য বিব্রতকর, কারণ ভারতের মধ্যপ্রাচ্যের সঙ্গে বহুমুখী সম্পর্ক রয়েছে, অথচ গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মুহূর্তে তারা যেন অনুপস্থিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন। তিনি পাকিস্তানের ভূমিকা দালালি বলে উড়িয়ে দেন এবং বলেন ভারত অন্য দেশের কাছে গিয়ে মধ্যস্থতার সুযোগ খোঁজে না। কিন্তু বাস্তবতা হলো দেশটির ভেতরেই মতভেদ বাড়ছে। বিশ্লেষক ব্রহ্ম চেলানি মন্তব্য করেন, যুদ্ধের বয়ান তৈরির লড়াইয়ে পাকিস্তান প্রায়ই কূটনৈতিকভাবে ভারতকে ছাড়িয়ে যায়। অর্থাৎ যুদ্ধ শুধু অস্ত্রের নয়, গল্প বলারও। আর সেই গল্পে কে নায়ক হবে সেটাও গুরুত্বপূর্ণ। শিবনাদার বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক হাপিমন জ্যাকব বিষয়টিকে মনস্তাত্ত্বিক সংকট হিসেবে দেখেন। তার মতে ভারতের প্রতিক্রিয়ার পেছনে রয়েছে সুযোগ হারানোর ভয়। যদি পাকিস্তান পারে, আমরা কেন পারলাম না? এ যেন এক ভাই হঠাৎ অতিথিদের সামনে প্রশংসা পেয়ে গেলে অন্য ভাইয়ের অস্বস্তি। অন্যদিকে আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগলম্যান মনে করেন ভারত আসলে কখনো মধ্যস্থতার দৌড়ে ছিলই না। আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এমন ভূমিকায় ঢোকার সম্ভাবনাও কম। ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া আরো বাস্তববাদী। তার মতে ভারত এমন একটি দেশ নয় যাকে ওয়াশিংটন ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। তাই পাকিস্তানের মতো ভূমিকা নেওয়া ভারতের জন্য উপযুক্ত নয়, বরং তাদের উচিত দীর্ঘমেয়াদী শান্তি অবকাঠামো গড়ে তোলা, গোপন যোগাযোগ, নিরাপদ সমুদ্রপথ, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। কিন্তু দেশের ভেতরে সমালোচনা থামছে না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিরুপমা রাও বলেন, এই যুদ্ধ ভারতের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে, অথচ সরকার অতিরিক্ত নীরব। তার ভাষায় সংযমেরও একটা সীমা আছে। সমালোচকদের অভিযোগ, গাজা ও ইরান ইস্যুতে ভারতের নীরবতা তাদের ঐতিহ্যগত ভারসাম্য কূটনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে পাকিস্তান ধীরে ধীরে নতুন একটি বার্তা তৈরি করছে। তারা শুধু নিরাপত্তা রাষ্ট্র নয়, বরং কূটনৈতিক মধ্যস্থতাকারীও হতে পারে। অবশ্য অনেকেই সতর্ক করছেন, এই সাফল্য হয়তো সাময়িক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গভীর অবিশ্বাস থাকায় দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম। ফলে পাকিস্তানের ভূমিকা সীমিত সময়ের জন্য আলোচনায় থাকতে পারে। তবু আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো মুহূর্তই ইতিহাস তৈরি করে। আজকের বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেল বাজারকে নাড়িয়ে দেয়নি, এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রতিযোগিতাকেও নতুন করে জাগিয়ে তুলেছে। পাকিস্তান আলোচনার টেবিলে চেয়ার টানছে, চীন সেই টেবিল সাজাচ্ছে, আর ভারত এখন ভাবছে এই গ্যাঞ্জামের ভেতরে যাব কি যাব না। শেষ পর্যন্ত হয়তো যুদ্ধ শেষ হবে, হরমুজ প্রণালী খুলবে, তেলের দাম কমবে, বিশ্ব অর্থনীতি আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। সেই সুফল সবাই ভোগ করবে। একটা সময় ইতিহাসের পাতা খুললে দেখা যাবে কারা কোন দায়িত্ব পালন করেছিল পৃথিবীকে রক্ষা করার জন্য। আর আপাতত সেই ভাষা লিখতে বসেছে ইসলামাবাদ, আর দিল্লি পড়ছে সমালোচনার কঠিন অধ্যায়।
এবার আর লুকো ছাপা নয়, খোদ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসের মতো নামজাদা গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান শেষ করে দিয়েছে ইরান। ইরান বলছে ধ্বংস হওয়া যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের গর্বের ধন F-35। তবে কোন কোন সূত্র বলছে সেটা F-22। সে যাই হোক, সারা পৃথিবীর কেউ যুক্তরাষ্ট্রের এইসব চোখের মণিতে আঘাত হানার সাহস পায়নি। কিন্তু ইরান যেন অন্য ধাতুতে গড়া। যুদ্ধের 35তম দিনে ইরানে মার্কিন F-35 হারানোর খবরে রীতিমতো চমকে গেছে বিশ্ব। আর এই ঘটনায় যুদ্ধ চলে গেল এক অন্য মাত্রায়। কাহিনী এখানেই শেষ নয়, থ্রিলারের ক্লাইম্যাক্স তো সবে শুরু। সে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে উড়ে এসেছিল আমেরিকার জলপাই রঙের উদ্ধারকারী হেলিকপ্টার। ভেবেছিল ছো মেরে তুলে নিয়ে যাবে নিজেদের লোককে, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ওত পেতে থাকা বাজ পাখি। চোখের পলকে সে মার্কিন হেলিকপ্টারও ছাই। মেহের নিউজ এজেন্সির এই দাবির পর পেন্টাগনের ভেতরে কি ঝড় বইছে তা সহজেই অনুমেয়। সিবিএস নিউজ বলছে মার্কিন বাহিনী অনেক কসরত করে নাকি একজনকে উদ্ধার করতে পেরেছে, কিন্তু বাকিরা কোথায়? ইরানের কোক গিলুয়ের আর বহির আহমেদ প্রদেশের পাহাড়ে এখন চলছে শ্বাসরুদ্ধকর এক ইঁদুর বিড়াল খেলা। প্রতিটি গুহা, প্রতিটি ঝোপঝাড় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ওই প্রদেশের গভর্নর ঈদুল্লাহ রহমানি সোজা বলে দিয়েছে, শত্রুকে জ্যান্ত চাই। যারা এই কাজ পারবে তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। মানুষের দম্ভ বা অহংকার বড় অদ্ভুত এক জিনিস। এই দম্ভের যখন পতন হয় তখন তার শব্দটা খুব জোরে শোনা যায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর পারস্য উপসাগরের হাওয়ায় এখন সেই পতনের শব্দই যেন প্রতিধ্বনিত হচ্ছে। যে আকাশ এতদিন ছিল মার্কিন যুদ্ধ বিমানের প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র, সেই আকাশে এখন তাদের জন্য তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। কি ঘটছে আসলে? কিভাবে ঘটলো এই অভাবনীয় ঘটনা? আর এর পরিণতি বা কি হতে যাচ্ছে? আকাশ সীমা লঙ্ঘনের দায়ে ইরান যে এভাবে দাঁত ভাঙা জবাব দেবে তা হয়তো পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরাও স্বপ্নে ভাবেননি। পাইলট নিখোঁজের খবর ছড়ানোর পর থেকে পুরো ওয়াশিংটনে একটি গুমোট আতঙ্ক বিরাজ করছে। রণাঙ্গনের এই চরম উত্তেজনার মধ্যেই চলছে কথার লড়াই আর তীব্র বিদ্রুপ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। গালিবফ লিখেছেন, পরপর 37 বার ইরানকে পরাজিত করার পর তাদের শুরু করা এই কৌশলহীন যুদ্ধ, এই শাসনতন্ত্র পরিবর্তন থেকে কেউ কি আমাদের পাইলটকে খুঁজে দিতে পারবেন প্লিজ? এখানে নেমে এসেছে। তিনি এখানেই থামেননি। মার্কিনীদের অ্যাবসলিউট জিনিয়াস বা পরম জিনিয়াস বলে চরম উপহাস করেছেন। গালিবফের এই টুইট যেন যুক্তরাষ্ট্রের ক্ষতে সরাসরি নুনের ছিটে দিয়েছে। গত 17 মার্চের পর তাকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা না গেলেও সম্প্রতি এক্সে তিনি বেশ সক্রিয়। মাঝে মধ্যে মিম পোস্ট করে আমেরিকানদের উত্তক্ত করছেন। মজার ব্যাপার হলো, এই গালিবফকে নিয়েই নাকি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্যরকম স্বপ্ন দেখেছিল। কিছু অসমর্থিত সূত্র বলছে ট্রাম্প প্রশাসন গালিবফকে সম্ভাব্য মিত্র বা এমনকি ভবিষ্যতের ইরানি নেতা হিসেবেও বিবেচনা করেছিল। আর সেই গালিবফই এখন তাদের নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করছেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাও বেশ চমকপ্রদ এবং কিছুটা বাস্তবতা বিবর্জিত। গত 31 মার্চ তিনি দাবি করেছিলেন ইরানে নাকি রেজিম চেঞ্জ বা শাসনতন্ত্র পরিবর্তন হয়ে গেছে, নতুন নেতারা নাকি অনেক যুক্তিযুক্ত। অথচ বাস্তবতা হলো ইরান দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথ বন্ধ থাকার পরও ট্রাম্প খুব জোর গলায় বলছেন ওয়াশিংটন নাকি খুব সহজেই এই জলপথ খুলে দিতে পারেন এবং ইরানের তেল নিয়ে নিতে পারেন। ট্রাম্পের এই বাগাড়ম্বর আর রণাঙ্গনের ভয়াবহ বাস্তবের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তা আকাশে মার্কিন বিমান ধ্বংসাবশেষ দেখলেই স্পষ্ট বোঝা যায়।
এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটি, ইরান এই অসাধ্য সাধন করলো কিভাবে? F-35 বা F-15 মতো রাডার ফাঁকি দেয়া বা স্টেলথ বিমানকে আকাশ থেকে নামিয়ে আনা কোনো জাদুমন্ত্রের কাজ নয়। যুক্তরাষ্ট্রের এত উন্নত প্রযুক্তির বিমান ধ্বংস করার মতো সক্ষমতা ইরান একদিনে বা শূন্য থেকে অর্জন করেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি আর পরাশক্তিগুলোর পর্দার আড়ালের সাহায্য। পশ্চিমা দেশগুলোর বছরের পর বছর ধরে চাপিয়ে দেয়া অবরোধের মধ্য থেকেই ইরান নিজেদের সামরিক শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর 370 এখন রাশিয়ার বিখ্যাত S-300 এর সমতুল্য বা তার চেয়েও উন্নত বলে দাবি করা হয়। তবে শুধু নিজেদের প্রযুক্তিতেই ইরান এতটা এগিয়েছে এমনটা ভাবলে ভুল হবে। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করেন ইরানের এই আকাশঘাতী শক্তির পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ মদদ। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সাথে ইরানের সামরিক সখ্যতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়াকে শাহেদ ড্রোন সহ অন্যান্য সামরিক সহায়তা সরবরাহ করার বিনিময়ে ইরান পেয়েছে রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট, সাইবার প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন জ্ঞান। ধারণা করা হয় রাশিয়ার অত্যাধুনিক S-400 বা এর সমকক্ষ কোনো শক্তিশালী রাডার এবং সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি ইরানের হাতে পৌঁছেছে, যা স্টেলথ বিমানের আবরণ ভেদ করতে সক্ষম। এর পাশাপাশি রয়েছে চীনের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। স্টেলথ বিমানের সিগন্যাল জ্যাম করে দেয়া, তাদের সেন্সর বিভ্রান্তি তৈরি করে বা হ্যাকিং এর মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষেত্রে চীনা প্রযুক্তি ইরানকে বড় ধরনের সুবিধা দিয়ে থাকতে পারে। সোজা কথায় আকাশে মার্কিন বিমানকে ধ্বংস করার পেছনে মস্কো আর বেইজিং এর অদৃশ্য হাত থাকাটা একেবারেই অস্বাভাবিক নয়। এই পুরো পরিস্থিতি এখন বিশ্বকে এক চরম আতঙ্কের মুখে দাঁড় করিয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তবে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ দেখতে দেখতে 1 মাসেরও বেশি সময় পার করেছে, কিন্তু এই যুদ্ধের আগুন শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের সীমানায় আটকে নেই। এর সংঘাতের আঁচ গিয়ে লেগেছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবাননের মতো অন্তত ডজন খানেক দেশে। পুরো মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে একটা ছোট ভুল বা স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে। একটি যুদ্ধ কখন বিশ্বযুদ্ধে পরিণত হয়, এই প্রশ্নের খুব দারুণ একটা চিন্তার উদ্রেককারী একটি উত্তর দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমিরেটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান। বিবিসির গ্লোবাল স্টোরি পডকাস্টে তিনি বলেছেন, মানুষ সাধারণত মনে করে যুদ্ধ খুব পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধে যায় তারা জানে তারা কি করতে যাচ্ছে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ভিন্ন চিত্র। ম্যাকমিলান ব্যাখ্যা করেন, অতীতের অনেক ভয়াবহ যুদ্ধের পেছনেই ছিল নিছক দুর্ঘটনা আর প্রতিপক্ষের সাথে ভুল বোঝাবুঝি। তিনি এই ব্যাপারটিকে স্কুলের মাঠে ঝগড়ার সাথে তুলনা করেছেন, যেখানে ছোট কোনো ভুল বোঝাবুঝি বা সামান্য ধাক্কাধাক্কি থেকে পুরো স্কুলের ছেলেরা 2 ভাগ হয়ে ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট ফ্রান্স জোসেফের ভাতিজা আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্ডকে হত্যার ঘটনায় সেই মহাযুদ্ধের সূচনা হয়েছিল। সেদিনের সেই একটি হত্যাকাণ্ড যে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হবে তা সমসাময়িক কেউ কল্পনা করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ভূপাতিত হওয়া, নিখোঁজ পাইলটদের জন্য পুরস্কার ঘোষণা এবং পরাশক্তিগুলোর অহংকারের এই সংঘাত কি নতুন করে ফার্দিনান্দ হত্যাকাণ্ড হয়ে উঠতে পারে? একটি আঞ্চলিক সংঘাতকে পুরোদমে বিশ্বযুদ্ধের রূপ দিতে এর চেয়ে বড় কোনো
অজুহাতের খুব একটা প্রয়োজন আছে কি? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই ঘটনা যে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে আমেরিকা তার হারানো সম্মান পুনরুদ্ধারে মরিয়া হয়ে বড় কোনো হামলার ছক কষছে, অন্যদিকে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুদ্ধিমত্তা দেখে বিশ্বকে বার্তা দিচ্ছে দিনকাল পাল্টে গেছে, এখন আর একতরফা আক্রমণের দিন নেই। পাইলটদের খুঁজে বের করার জন্য ইরানের দেয়া পুরস্কারের ঘোষণাটি আমেরিকার জন্য একটি বড় চরম কূটনৈতিক অপমান। এটি আসলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে তেহরান ওয়াশিংটনকে বুঝিয়ে দিচ্ছে যে তাদের মাটিতে পা রাখা মানে মৃত্যুকে আলিঙ্গন করা অথবা চরম লজ্জায় দণ্ডিত হওয়া। পেন্টাগনের ভেতরের খবর হলো তারা এই মুহূর্তে প্রচন্ড চাপের মুখে আছে। যদি পাইলটরা সত্যি ইরানের হাতে ধরা পড়ে এবং তাদের জ্যান্ত টেলিভিশনের পর্দায় দেখানো হয়, তবে সেটি হবে আমেরিকার জন্য গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। ট্রাম্প প্রশাসনের হুঙ্কার আর ধমক তখন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনাকে আমেরিকান স্টেলথ প্রযুক্তির শেষ দিন হিসেবে অভিহিত করছে। রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরাও মুচকিয়ে হাসছেন, কারণ তারা জানেন এই বিমান বিধ্বংসী প্রযুক্তির উৎস কোথায়। যুদ্ধের এই 35তম দিনে এসে পৃথিবী যেন একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলছে। সংঘাত আর কত দূর গড়াবে? আমরা কি সত্যি পরমাণু অস্ত্রের আস্ফলন দেখতে পাবো, নাকি কোনো এক অলৌকিক উপায়ে এই আগুনের শিখা নিভে যাবে? আপাতত এসব প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই, তবে একটি বিষয় পরিষ্কার, ইরানের আকাশে মার্কিন বিমানের সেই লেলিহান আগুন আসলে বিশ্ব রাজনীতির মানচিত্রটাকেই বদলে দিয়েছে। যে অহংকার আর দম্ভ নিয়ে এতদিন সুপার পাওয়াররা ঘুরে বেড়াতো, একবিংশ শতাব্দীর এই রণক্ষেত্রে এসে তা যেন বড়সড় এক ধাক্কা খেল। ইরান বরাবরই আমেরিকাকে সতর্ক করে আসছে, ইরানের মাটিতে আসার ভুল স্বপ্নেও ভেবো না। ইরান যে শুধু শুধু কথা বলেনি সেটা পরিষ্কার হচ্ছে, কারণ ইরানের মাটিতে নামার আগেই এই হাল। ট্রাম্প বাহিনীর মাটিতে নামলে যে কি হবে সেটা অনুমান করা যাচ্ছে সহজেই।